আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমাদের আজকের বিশেষ পর্বে। বরাবরের মতোই আমি হীরা আছি আপনাদের সাথে। আজ আমরা কথা বলবো দক্ষিণ এশিয়ার এক রহস্যময় এবং ঐতিহাসিক অঞ্চল নিয়ে, সেভেন সিস্টার্স, অর্থাৎ ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্য। প্রথম প্রশ্নই হচ্ছে, এই জমির আসল মালিক কারা? চলো একটু ইতিহাসের পাতা উল্টে দেখি। 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ব্রিটিশরা ভারত শাসন করে। তবে তারা এখানে শাসন করতে আসেনি দয়া দেখাতে, তাদের লক্ষ্য ছিল সম্পদ লুটপাট। বিশেষ করে আসাম অঞ্চল, যা তখন বেঙ্গল ফ্রন্টিয়ার নামে পরিচিত ছিল। 1835 সালের পর বর্তমান আসাম, নাগাল্যান্ড, মিজোরাম এবং মেঘালয় অঞ্চলে গড়ে ওঠে বিশাল বিশাল চা বাগান। 1840 সালের পরে পাহাড়ি অঞ্চলগুলিতে স্থানীয় রাজাদের উপর প্রভাব বিস্তার করে ব্রিটিশরা। তারা স্কুল, হাসপাতাল গড়ে তোলে, আর চা পরিবহনের জন্য 1890 সালে তৈরি করে আসাম রেলওয়ে কোম্পানি, যার সদর দপ্তর ছিল চট্টগ্রামে। এভাবে ধীরে ধীরে পুরো অঞ্চলটা ব্রিটিশদের দখলে চলে আসে। এরপর আসে 20 শতক। 1917 সালে সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে কমিউনিজমের ঢেউ। ভারতের স্বাধীনতা আন্দোলনও তখন তুঙ্গে। ব্রিটিশরা বুঝে যায়, ভারতের মাটিতে যদি কমিউনিজম ছড়িয়ে পড়ে, তাহলে ব্রিটেন, আমেরিকা, এই পুঁজিবাদী শক্তিগুলোর ভবিষ্যৎ বিপন্ন হতে পারে। ফলে 1930-এর দশক থেকেই তারা পরিকল্পনা করে মিশনারিদের মাধ্যমে উত্তর পূর্ব ভারতে খ্রিস্টান ধর্মের প্রসার ঘটানো। বিশেষ করে ব্রিটিশ ইতিহাসবিদ রেজিনাল্ড কোপল্যান্ড 1940 সালে পরামর্শ দেন দ্রুত ধর্মান্তরণের কাজ বাড়ানো। কারণ তারা বুঝতে পারছিল ব্রিটিশ শাসনের শেষ দিন আসন্ন। উদ্দেশ্য ছিল স্বাধীনতার পরেও একটা আলাদা সংস্কৃতিগত ধর্মীয় অঞ্চল গড়ে তোলা, যারা ব্রিটেন আর আমেরিকার প্রতি অনুগত থাকবে। তারপর আসে ঐতিহাসিক ক্যাবিনেট মিশন 1946 সালে। তাদের পরিকল্পনায় দেখা যায়, আসাম এবং বাংলা একসঙ্গে দেখানো হয়েছে, যাতে কংগ্রেস নেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যদি আসাম পাকিস্তানের অংশ হয়ে যায়। এই সময়ে দুই মহান নেতা, শ্যামাপ্রসাদ মুখার্জি এবং গোপীনাথ বরদলৈ, প্রাণপণ চেষ্টা করেন আসামকে ভারতের অন্তর্ভুক্ত রাখতে। পাকিস্তান অবশ্য মালদা ও মুর্শিদাবাদ দাবি করেছিল, কিন্তু ব্যর্থ হয়। 1947 সালের র্যাডক্লিফের সীমারেখা বিভাজনের সময় সেভেন সিস্টার্স অঞ্চল কার্যত মূল ভারতের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, শুধু একটি সরু করিডোরের মাধ্যমে সংযুক্ত থাকে, যার নাম শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। একই সঙ্গে ত্রিপুরার একাংশ কেটে তৈরি করা হয় ফেনী করিডোর, যার মাধ্যমে চট্টগ্রাম পাহাড়ের অংশ চলে যায় পূর্ব পাকিস্তানের অধীনে, আর পরে বাংলাদেশের অংশ হয় 1971-এ। এই ছিন্নভিন্ন ভূগোলের পটভূমিতেই গড়ে ওঠে বিচ্ছিন্নতাবাদের বীজ। এবার আসি ধর্মীয় রূপান্তর ও পরিচয় রাজনীতির প্রসঙ্গে। মিজোরাম ও মণিপুরের বনি মেনাসে জনগোষ্ঠী দাবি করে তারা ইসরায়েলের হারিয়ে যাওয়া এক গোত্রের বংশধর। 1980-র দশকে রাবাই এলিয়াহু আবিখাইল তাদের স্বীকৃতি দেন। এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাদের ডাকে ভারত ইসরায়েলের জীবন্ত সেতু। এদিকে উত্তর পূর্ব ভারতে সাম্প্রতিক কয়েক দশকে ধর্মীয় ডেমোগ্রাফি পুরো বদলে গেছে। আজ মিজোরাম ও নাগাল্যান্ডের প্রায় 87% মানুষ খ্রিস্টান। মণিপুরে হিন্দু এবং খ্রিস্টান সংখ্যা প্রায় সমান। আর অরুণাচল প্রদেশে 30% খ্রিস্টান, 29% হিন্দু এবং 11% বৌদ্ধ। আসামে অবশ্য হিন্দু মুসলিম উত্তেজনা প্রবল। আরও দুশ্চিন্তার বিষয় হচ্ছে, অরুণাচল প্রদেশে এখন স্বাধীনতার দাবিতে আন্দোলন শুরু হয়েছে। কিছুদিন আগে ইটানগরে অরুণাচল খ্রিস্টান ফোরামের নেতৃত্বে বড় সমাবেশ হয়, যেখানে স্বাধীনতার দাবি উত্থাপন করা হয়। এখানেই উঠে আসে আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রশ্ন। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে সেভেন সিস্টার্স এক অমূল্য সম্পদ। চীন সরাসরি ভারতকে প্রতিপক্ষ ভাবে, আর আমেরিকা ইসরায়েলও নিজেদের স্বার্থে এই অঞ্চলকে ব্যবহার করতে চায়। বিশেষ করে শিলিগুড়ি করিডোর ভারতের জন্য জীবনরেখার মতো। ডোকলাম সংঘাতের সময় 2017 সালে ভারত এখানে বিশাল সেনা মোতায়েন করে। চীনও তার জবাবে সেনা বাড়ায়। স্মরণ রাখতে হবে, 1962 সালে ভারত চীন যুদ্ধ হয়েছিল। আবার 2013 সালেও চীনা সেনারা 40-এর বেশি বার সীমান্ত লঙ্ঘন করেছিল। আজ যখন অরুণাচলের খ্রিস্টান সম্প্রদায় স্বাধীনতার দাবি তুলছে এবং চীন দক্ষিণ তিব্বত দাবি করছে, তখন ভারতের জন্য এই অঞ্চল রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আসলে উত্তর পূর্ব ভারতের ইতিহাস বিচ্ছিন্নতাবাদের ইতিহাস। নাগাল্যান্ড 1947 সালে স্বাধীনতার ঘোষণা দেয়, যা ভারত সরকার স্বীকার করেনি। 1971-এ নাগাল্যান্ডের গণভোটে স্বাধীনতার পক্ষে ভোট পড়ে। ত্রিপুরাও তখন প্রবল অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল। অবশেষে তারা ভারতের অন্তর্ভুক্ত হয়।
এই অঞ্চলগুলোতে বিচ্ছিন্নতাবাদ আজও একেবারে শেষ হয়ে যায়নি। ইউএলএফ এর মাধ্যমে 2004 সালে চট্টগ্রাম বন্দরে 10 ট্রাক অস্ত্র চালান কেলেঙ্কারি তারই বড় প্রমাণ। শেষ প্রশ্ন, বাংলাদেশের ভূমিকা কি? বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং ভৌগোলিক অবস্থান এই সেভেন সিস্টার্সের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। বিশেষ করে বাংলাদেশের বন্দরগুলি, চট্টগ্রাম, মংলা, উত্তর পূর্ব ভারতের বাণিজ্যের জন্য সবচেয়ে কাছের রুট। নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনুস বারবার বলেছেন, এটি বাংলাদেশের জন্য এক সুবর্ণ সুযোগ। কিন্তু দুর্বল নেতৃত্ব আর অদূরদর্শিতার কারণে সেই সম্ভাবনা আজও পুরোপুরি কাজে লাগানো যায়নি। তবে রাজনৈতিক অবস্থা যেমনই থাকুক না কেন, বাংলাদেশ এবং সেভেন সিস্টার্স অঞ্চলের সম্পর্ক রক্তের, ইতিহাসের, সংস্কৃতির বন্ধনে বাঁধা। তাই আজকের প্রশ্ন, সেভেন সিস্টার্স কারা তা নড়া। প্রশ্ন হচ্ছে আমরা তাদের পাশে কিভাবে দাঁড়াবো।